এই ছবিটা চন্দ্রবিন্দু যখন করা হচ্ছে আমি নাম শুনে বলেছিলাম আমাকে কেন মিউজিক করতে দেওয়া হয়েছে, ছবির যে নাম চন্দ্রবিন্দুর অ্যাকচুয়ালি মিউজিক করার কথা, অনিন্দ দৌপলদা করলেই হয়তো ভালো হতো, কিন্তু তারপরেও তিনটে গান কপালে জুটেছিল এবং প্রথম গান যেটা লকড হয় সেটা রূপঙ্করদার কণ্ঠে যেটা আমরা শুনলাম, এবং ওই গানটা তৈরি করা ভীষণ ডিফিকাল্ট ছিল। রূপঙ্কর যে কথাগুলো বলছিল, কারণ একটা লাইন আছে, তুমি মৃত্যুর পরে শ্বাস নাও। এবার আমি রাজাদাকে জিজ্ঞেস করছি এটা কি করে সম্ভব এবং এটা কি সত্যি আমায় লিখতে হবে, তখন বলছে না, এটাই হচ্ছে আমাদের গল্পের মূল বক্তব্য, কারণ মৃত্যুর পরেও একটা জীবন আছে, সেইটা নিয়ে আলোচনা এবং সেটা নিয়ে চর্চা এই ছবিগুলো দেখবো আমরা আর কি। তো সেই গান কাটিয়ে পরে একটা প্রেমের গান পেয়েছি, এবার প্রেমের গান পেলে আমার সুবিধা হয়, এটা আমার খুব ন্যাচারালি আসে। সেই গানটা হচ্ছে সবাই জেনে গেছে। এবার সবাই জেনে গেছে প্রথমে যখন তৈরি হচ্ছে তখন জানতাম না এটা ডুয়েট হবে আর কি। গানটা কিছু দূর এগোনোর পরে রায়দা বলছে যে এটা ডুয়েট গান লাগবে একটা। তারপর তখন মনে হয় যে স্কিলের তো একটা ব্যাপার থাকে, যে কোন পিচে আমি গানটা বানিয়েছি সেটা করতে গিয়ে যার গলাটা আমার সঙ্গে ফিট করে সবচেয়ে বেশি সেটা পুষ্পিতা, এবং তাই জন্যই ওকে বলা। এবং ওর এই যে অঙ্কুশ ঐন্দ্রিলার যে প্রেমটা দেখানো হয়েছে চিত্রায়নে, সেখানে মনে হয়েছিল যে ওর কণ্ঠটা ভালো লাগবে। আমার পিসটা একটু নামিয়ে ওর মতন করে একটা জায়গায় আমরা এই গানটা রেকর্ড করি। আর খুব সহজ সরল কথা, খুব সহজ সুর, আশা করি মানুষের ভালো লাগবে। আর কিছু বলতে হবে? গানটা গাইতে তুমি কি আমাকে চেনো না, কোনো খবর রাখো না, কিভাবে আমাকে ছুঁয়ে যাও, আমার কাছে ডাকো না, সবার আড়ালে বৃষ্টি হয়ে ঝরে পড়েছ যে, আলোনে ভালে হাতটা বাড়িয়ে দেখো আমি নেই, হয়তো সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে তোমায় ভালোবেসেছি। সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে তোমায় ভালোবেসেছি। থ্যাংক ইউ। আমি এটাই বলতে চাই যে ট্রেলারে তোমরা সবাই দেখেছো, যেটা সব থেকে বড় ইউএসপি এই ছবিটা আমার মনে হয়, যেটা আমার বলতেও ভালো লাগছে সেটা হচ্ছে গল্প অবশ্যই। এবং এই আমি হরর ফিল্মের বা হরর জনারের খুব বড় ফ্যান, কিন্তু কোনোদিন এইভাবে কোনো হরর জনারের পার্ট হবো আমি সত্যিই ভাবিনি। যেভাবে দেখে অভ্যস্ত ইংলিশ ছবিতে বা কিছুতে স্কেয়ারি হরর মুভিজ ওরকম টাইপের, কিন্তু এত সুন্দর একটা গল্প, এত সুন্দর একটা ইমোশনাল গল্প, এত টাচি গল্পর মাধ্যমে একটা হরর জনারের পার্ট হবে আমি সত্যিই ভাবিনি। এই গল্পটা আমি জাস্ট আমার মনে হয় কাউকেই 2-3 লাইন বললে তারাও খুব এক্সাইটেড হবে এই ছবিটা দেখার জন্য, তাই জন্য আমি অবশ্যই 2-3 লাইন বলতে চাইবো গল্পটার। সেখানে কিভাবে একজন মানুষ তার বাবা মাকে হারায়, অন্যদিকে আরেকজন মানুষ তার স্বামীকে হারায়, এবং ওরা, তোমরা ট্রেলারে যেটা দেখলে যে ওরা তারপর ওদেরকে ওই গ্রেভইয়ার্ডে যখন ওদেরকে কবর দেওয়া হয় গ্রেভইয়ার্ডে কিছুদিন পর তারা কিভাবে রাইজ করে তাদের জগতে, একটা প্যারালাল ওয়ার্ল্ড যদি আমরা ধরে থাকি, এবং সেখানে একটা নিয়ম আছে। আমি অতটুকুই বলছি যেটা অবশ্যই ট্রেলারে আছে, আমি বেশি কিছু রিভিল করছি না, যে ওখানে একটা নিয়ম আছে যে কনজিকিউটিভ পরপর 30 দিন যদি তার সব থেকে কাছের মানুষ তার সাথে দেখা করতে আসে, তাদেরকে ফুল দেয়, তাদের সাথে কিছুদিন বসে, তাহলে তারা ওই জগতে থাকবে এবং যেমন হয় যে ওর কাছের মানুষের সাথে দেখা করতে পারবে, ফিল করতে পারবে, একটা কমিউনিকেশন হবে। কিন্তু যদি ব্যাক টু ব্যাক 30 ডেজের মধ্যে ওদের কেউ না আসে, আস্তে আস্তে ভুলে যায়, তাহলে 30 দিন সময় দেওয়া হবে, তারপর তারা একটা এমন ওয়ার্ল্ডে চলে যাবে যেখান থেকে আর কোনো দিন নিজেদের কাছের মানুষকে দেখতেও পারবে না, তারা কি করছে কিছুই বুঝতে পারবে না। সো এটা একটা ইমাজিনারি একটা সিচুয়েশন আমরা বলতে পারি। তো এবার সত্যি কি এটা মোরাল অফ দ্য স্টোরি যদি আমি বলি, যে সত্যি কি আমরা যাদেরকে হারিয়ে ফেলি তাদেরকে আমরা কতদিন কতটা মনে রাখি, কারণ আমাদের লাইফ এগিয়ে যায়, আমাদের অনেক বাহানা পেয়ে যাই আমরা
যেখান থেকে আমরা একটু হাসতে শিখি, আমরা কোথাও না কোথাও আমরা নিজেদের দুঃখ কষ্ট ভুলে যাই। সাহেব এসে গেছে, সাহেব সাহেব প্লে করছে ঐন্দ্রিলার হাজবেন্ড এখানে। যদি রিয়েল লাইফে অন্য কেউ প্লে করতো ওর হাজবেন্ড বেঁচে যেতাম, বাট যাকে এটা তো সাহেব অন স্ক্রিন প্লে করছে ওর হাজবেন্ড। তো এবার কিভাবে আমরা যেটা বলছিলাম যে আমরা কোথাও না কোথাও আমাদের চোখের জল হয়তো শুকিয়ে যায়, মনে হয়তো থেকে যায়, কিন্তু কিছু না কিছু কোনো না কোনো কারণে আমরা আবার হাসতে শিখি, আমরা আবার মুভ অন করে যাই। কিন্তু সত্যিই যদি এরকম হতো যে যাদেরকে আমরা হারিয়েছি, বাবা মা স্বামী যেই হোক না কেন, তারা যদি কোনোদিন ওই ওয়ার্ল্ডে আবার আরেকটা লাইফ ফিরে পায় মৃত্যুর পর, তাদের কিন্তু কোনো বাহানা নেই মুভ অন করার। তারা সেই স্মৃতি আঁকড়ে ধরেই বেঁচে থাকবে। ছেলের স্মৃতি হোক, বউয়ের স্মৃতি হোক, যেটাই হোক না কেন, সেই ভালোবাসার স্মৃতি ধরেই কিন্তু তারা থাকবে ওই ওয়ার্ল্ডে, প্যারালেল ওয়ার্ল্ডে। তো তাদের কি হবে সেইটা নিয়ে চন্দ্রবিন্দু, এবং কিভাবে সাহেব, তুলিকাদি, তারপরে শান্তিদা, এদের তিনজনের একটা কেমিস্ট্রি হয় ওই ওয়ার্ল্ডে, আফটার ডেথ ওয়ার্ল্ডে। আর এই ওয়ার্ল্ডে, যে ওয়ার্ল্ডে আমরা বিলং করি, আমরা হিউম্যান বিংস বিলং করি মৃত্যুর আগে সো কল্ড, সেখানে আমার আর ঐন্দ্রিলার যে ক্যারেক্টারটা, সেইটা কিভাবে তাদের কেমিস্ট্রি গ্রো করছে। সো ওই ওয়ার্ল্ড ভার্সেস এই ওয়ার্ল্ড, এবং কিভাবে ইমোশনস গ্রো করছে, কিভাবে ইমোশনস জয়েন করছে, দিস ইজ অল অ্যাবাউট চন্দ্রবিন্দু। যে গ্রেভিয়ার্ড যেটা হয় কবর, ওরকম একটা খুঁজে বার করা হয়েছে। তো সেখানে ওপরে তুলিকাদি আর শান্তিদার ছবি লাগানো হয়েছে, সেখানে শ্যুট হচ্ছে, ও খুব দুঃখ করে রয়েছে। এবার আমাদের খেয়াল নেই যে সেটা অ্যাকচুয়ালি একটা রবিবারে ইউজুয়ালি মানে যাদের কবর, ওটাতে অরিজিনালি একজনের কবর, তার ছেলে মেয়ে এসেছে, এসে দেখছে যে তার বাবা মার কবরের ওপর শান্তিদা আর তুলিকাদির ছবি। সে যেই এটা দেখেছে, আবিষ্কার হয়েছে, সবাই এলাকা ছেড়ে মানে পালিয়ে গেছে, কারণ সে প্রচণ্ড রেগে গেছে যে তাকে জানানো হয়নি তার বাবা মার কবরে অন্য লোকের কবর লাগিয়ে ছবি লাগিয়ে শ্যুট চলছে। আর তুলিকাদি যে কদিন ওখানে শ্যুট আছে, দিনে 6 বার পান খেতে গেলে কতগুলো পান নিতে হয়, সেই পান নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওরকম ভূতের মতো সেজে গাড়ির মধ্যে বসে আছে, আর যেই যাচ্ছে জিজ্ঞেস করছে, পান খাবে একটা, পান খাবে একটা। তো এইরকম খুব মজা করে আমাদের শুটিং হয়ে গেছে। আর আমার কাছে এই ছবিটা কিন্তু ভূতের ছবি না, মানে আমি যখন স্ক্রিপ্টটা পড়েছি, তারপরে অভিনয় করেছি, ডাবিং করেছি, যতদিন যুক্ত ছিলাম, আমার কাছে এটা একটা ইমোশনাল জার্নি, ইমোশনাল ড্রামা। এর মধ্যে কোনো ভয় দেখানোর কোনো ভূত নেই। এই যে গল্পটা অঙ্কুশ বলল, যে আমাদের তো অ্যাকচুয়ালি মৃত্যুর পর কি হয় তা নিয়ে একটা ধোঁয়াশা আইডিয়া আছে, কি হয় কি না হয়, সেটার এক ধরনের একটা স্টোরি বিল্ডিং আছে, যেটা খুব ইন্টারেস্টিং, আমার নিজের খুব ভালো লেগেছিল। ব্যাস, এবার ঐন্দ্রিলা। আর কিছু থাকে না বলার মতো, কারণ মোটামুটি সবই বলে দিয়েছে, বিটিএসও বলে দিয়েছে আর অঙ্কুশ গল্পও বলে দিয়েছে। কিন্তু যখন প্রথম রাজাদা ফোন করেছিল এবং বললো যে ভয়ের ছবি আর কি, হরর একটা ফিল্ম, অঙ্কুশকে অ্যাপ্রোচ করলো, তখন আমি ভাবলাম যে বাহ, ভালোই ভূত পেয়েছে রাজাদা, প্রপার ভূতেরই তেমন সিনেমা হচ্ছে, খুব একটা গায়ে কাটা ফাটা দেবে। তারপর দেখলাম না, এটা অ্যাকচুয়ালি ভীষণ ইমোশনাল একটা স্টোরি। এবং আমি আর অঙ্কুশ মোটামুটি রাত 3টে সাড়ে 3টে থেকে স্ক্রিপ্ট পড়া স্টার্ট করেছিলাম, এবং ননস্টপ আমরা পড়েছিলাম, কারণ আমাদের এতটাই ইন্টারেস্টিং লেগেছিল গল্পটা পড়ার সময়। তো তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে যখন শ্যুট হবে এই দুটো ওয়ার্ল্ড নিয়ে, ভূতেদের ওয়ার্ল্ড এবং আমাদের নিজেদের ওয়ার্ল্ড, তখন আরও জিনিসটা ফুটে উঠবে এবং আরও দেখতে ভালো লাগবে দর্শকদের। তো সেখান থেকেই আমাদের হ্যাঁ বলা এবং কাজটা করা। এবং রাজাদার সাথে আমার এটা দ্বিতীয় কাজ ম্যাজিকের পর, আর এসকে মুভিজের সঙ্গে প্রথম কাজ। খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমি মোটামুটি রিয়েল ভূতেদের মাঝে ওখানে থাকতাম কবরস্থানে, আর আমার পাশে তুলিকাদি বসে আছে, একদম সারা সকাল থেকে রাত অবধি ভূত সেজে থাকতো। এবং আমি আর একটা পয়েন্টও আপনাদেরকে জানাতে চাই, যে তুলিকাদি ওখানে আমাদের একটা ভ্যান ছিল, যেখানে আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে শুধু দাঁত মাজা স্নান করা বাদে সবই করতাম আর কি। ওখানে তুলিকাদি ঘন্টার পর ঘন্টা পান বানাতো এবং বলতো যে কেউ পান খাবেন, এবং ঘুমোতো। তো এইটাই আমাদের ওখানে একটা লাইফ হয়ে গেছিলো। কিন্তু আমরা খুব ভালো করে মজা করে শ্যুট করেছি। আর বিশেষ করে গল্প নিয়ে আর বলার কিছু নেই। আমার চরিত্রের নাম মীরা। মীরার হাজব্যান্ড হয়ে যে বসে আছে,
আমার এখন ননস্টপ হাজবেন্ডই হয়ে যাচ্ছে, শ্বেতকালী থেকে শুরু হয়েছিল। তো এদের একটা আলাদা জগৎ আছে এবং মীরার একটা স্বপ্নও আছে, সে একজন চেস প্লেয়ার, সে চেস খেলতে ভালোবাসে এবং তার সেই চেস খেলা বন্ধ হয়ে যায়। এইটা একটা মীরার ট্র্যাক আলাদা, সেইটা কিভাবে হয় এবং যদি বলো যে ভূতেদের সাথে মানুষের সাথে মিশ্রণে কিভাবে তার জীবনটাও এগিয়ে যায়, সেটাও একটা ট্র্যাক আর কি মীরার। তো এটাই ওভারঅল আমাদের চন্দ্রবিন্দুর গল্প। আর বেশি কিছু বললে পুরো সিনেমাটাই তোমরা এখানে দেখে নেবে আর কি। ওভার টু ইউ। শুনলাম সব গান শুনে তো হাততালি দিতে ইচ্ছে করেনি না, একটা অন্যরকম বোধের সৃষ্টি হয়েছে। উল্টো দিকে যারা যারা আছো 23rd মে তোমাদের ফুল ফ্যামিলি সবাই এক্ষুনি বুকমাই শোতে টিকিটে বুক করে নাও, দেখবে আর আমাদেরকে ইন্টারভিউ দেবে কেমন লাগলো। থ্যাংক ইউ। কি আসল না দেখে বলবে, তখন আমি সাজিয়ে সাজিয়ে পান দেবো সবাইকে। থ্যাংক ইউ। রিয়েলাইজেশন না, ভৌতিক রিয়েলাইজেশন হতে হতে বেঁচে গেছি। সবাই খুব বলছিল যে ওখানে যেহেতু গ্রেভিয়ারে শ্যুট করছিলাম আমরা, বেশ কয়েকবার ভয় পেয়েছি সত্যি কথা বলতে গেলে। আর কিছুই না, মানে এই সন্ধ্যেবেলার পর অন্ধকারের হঠাৎ করে ঐন্দ্রিলাকে দেখে ভয় পাওয়ারই কথা। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট না, খুবই প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট এসকের সঙ্গে বেশ কয়েকটা ছবি করেছি এবং সেই ছবিগুলোর মধ্যে এই ছবিটা সব থেকে প্রথম ছবি ছিল যেটা আমরা লন্ডনে গিয়ে শ্যুট করেছিলাম একসঙ্গে, এবং ইটস আ লাভলি এক্সপিরিয়েন্স ওখানে শ্যুট করাটা। খুবই মজা করে শ্যুট করেছি আমরা, খুব আনন্দ করে শ্যুট করেছি এবং খুব মজার ব্যাপার হচ্ছে রাত 9টা, 9:30, 10টা অবধি ওখানে একদম দেদার সূর্যের আলো থাকতো। তো কখন রাত হয়ে যাচ্ছে, কখন দিন হচ্ছে, দিন আর রাতের কোনো হিসেব থাকতো না আমাদের শুটিং করার সময়। তো লং আওয়ার্স অফ শ্যুট টাইম, এবং আমার মনে হয় যে কটা চরিত্রই আছে সবকটাই খুব অথর ব্যাকড ক্যারেক্টার, এবং যে ইমোশনটাকে ধরার চেষ্টা করা হয়েছে যে সত্যিতেই একটা প্রশ্ন তো সবার মনেই চিরকাল থেকে যায় যে মৃত্যুর পরে কি, হোয়াট আফটার দিস। তো তার একটা উত্তর না হলেও তার একটা ইমোশনাল অ্যাঙ্গেল এই ছবিতে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। রূপঙ্কর তার গানটা দুর্দান্ত, খুবই মানানসই ছবিটার সঙ্গে, খুবই ভালো লাগছে। তো আশা করছি আমরা যতটা সম্ভব প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিদেশে গিয়ে সব অ্যাক্টররাই চেষ্টা করেছেন, টেকনিশিয়ানসরা চেষ্টা করেছেন। এবার মানুষের ছবিটা ভালো লাগলে পরে আমাদের কাজটা সার্থক হবে, আর কিছুই না।